ভোটার হওয়া আমার জন্মগত অধিকার, আমি ভোট দিতে যাব না? আওয়ামী লীগের লোকরা কি করবে? অর্ধেক দল আছে, আমি গ্যারান্টি দিচ্ছি, অর্ধেক দল আছে আমার পরিবারের সাথে। যেই একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সরকার, এখন পর্যন্ত যা মনে হয় যে তাদেরকে তারা নাম ভুলিয়ে দিতে চায় এবং বলতে চায় যে আপনি আওয়ামী লীগের ভোটটা অমুককে দেন বা তমুককে দেন। জনমনে যে প্রশ্নটা আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো, নির্বাচন না হওয়ার ঝুঁকি দেখেন কিনা? দেখেন, এই প্রশ্ন আছে জনগণের, অধিকাংশ মানুষ জিজ্ঞেস করে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি। ধরেন, আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস সাহেব সবসময়ই তার শাসনকাল দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। আর রাজনৈতিক দল এটা তাদেরকে অনেক মনে করতে হয়, যে সমালোচনা করতে হয়। তারা কিন্তু সাংবিধানিক, ধরেন বিএনপি সবসময় সংবিধানের স্ট্রেস দিয়েছে। সংবিধানের বাইরে গেলে সেটা নোট অফ ডিসেন্ট, সংবিধানের বাইরে যাওয়া সাংবিধানিক সরকার হিসেবে। কিন্তু এই সংবিধানে তো বলা আছে একটি পার্লামেন্ট চলে গেলে 3 মাস পরে আর একটি নির্বাচন হবে। প্রথমে কিন্তু আপনি খেয়াল করে দেখেন, 7 তারিখে বিএনপি কিন্তু সভা করেছিল এবং তারা 3 মাসের ভিতরে নির্বাচন চেয়েছিল। ঠিক 7 তারিখে কোনো সরকার ছিল না, কিন্তু 3 মাস পরের নির্বাচনটা স্টিক করলো না কেন? অর্থাৎ কোনোভাবে সবাইকে ম্যানেজ করে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। এখন এই যে নির্বাচন দেওয়া, এটা এক ধরনের সুবিধাবাদী। তখন যদি 3 মাসের ভিতরে নির্বাচন হতো, সংবিধানের ভিতরে থাকতো, 1। 2 হচ্ছে ওই মুহূর্তে যেটা ফেসিবাদ বলে আওয়ামী লীগকে গালি দিচ্ছি আমরা, এই ফেসিবাদ তখন কিন্তু খুব বেশি 10টা থেকে 15টা সিট পেত। এখন তো তাদের ভিতরে সিম্প্যাথি তৈরি হয়েছে এবং তাদের সদস্যদের ভিতরে একে অপরের সাথে কথা বলছে। তারা তো আছে, গোপনে আছে, তারা তো সবাই আছে। দেশে কিছু লোক পালায় গেছে আর বাকিরা তো আছে। এখন এদের ব্যাপারে আপনারা কিছু করলেন না, তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে রেখেছেন। এখন ধরেন সামনে নির্বাচন, আমি ভোটার হওয়া আমার জন্মগত অধিকার, আমি ভোট দিতে যাব না? তা আওয়ামী লীগের লোকরা কি করবে? আওয়ামী লীগ এবং বিএনপির ভোট প্রায় সমান সমান ছিল, অল্প 0.54% ভোটে হেরফের হইতো। 2টে বড় দল ছিল। এখন আওয়ামী লীগ নাই, এখন জামাত হচ্ছে সেকেন্ড দল হয়েছে। তারাও আবার গুপ্তভাবে কি করতেছে কে জানে। এবং জাতীয় পার্টিরও বড় একটা স্টেক হোল্ডার উত্তরের জনপদে তো রয়েছেই। খুব বড় স্টেক হোল্ডার আর নাই, ওইটা বড় জাতীয় পার্টি খুব ভোটের যুদ্ধে খুব নাই। যেটা হচ্ছে যে জাতীয় পার্টি যদি ভোটে যায়, তাহলে সেখানে একটা সন্দেহ করা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পছন্দ করে আওয়ামী লীগের ভোটগুলো দিয়ে দিতে পারে। আওয়ামী লীগ এই সরকারই বলেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসই বলেছিল 2টো কথা। একটা হলো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নাই। আরেকটি বলছে যে ঐক্যমত্য কমিশন যতটুকু সংস্কারে একমত হয়, সব দল একমত হয়, অতটুকু নিয়েই নির্বাচনে যাব। তারপরে ওয়েবসাইটে দিয়ে দেব কোনটা হ্যাঁ করছে কে না করছে, জনগণ এটা দেখবে। উনি এখন বলেন তো দেখি, 25-30টা দল নিয়ে বসছে, তার 25টা দল স্বাক্ষর করছে। এখন বর্তমানে নিবন্ধিত দল আছে 52টি এবং এটার 60 হবে, 60 হবে। তো আপনার দলও তো মাইনরিটি এবং এখানের অর্ধেক দল আছে, আমি গ্যারান্টি দিচ্ছি, অর্ধেক দল আছে আমার পরিবারের চেয়ে ছোট। আমার পরিবারের ভিতরে 45টা ভোটার, 72 জন সদস্য। তো আমার পরিবারে তো ছোট। আপনার যে আজিজ বললো না মাহবুব ভাই যে অনেকের সেক্রেটারির নাম জানি, আমিও জানি না কয়টা দলের সেক্রেটারির নাম জানি, দল করে এবং মার্কা। তো এই জন্যে আমি বলছি যে ধরেন আমরা কিন্তু ভুল করেছি। এই সরকার একটা অভ্যুত্থান, একটা জুলাই সনদ তারা চায়, বিশেষ করে এনসিপি চায়, আগে বৈষম্য বিরোধী একটা ঘটনা তো ঘটছে। আপনার অনেক শিশু জনতা মিলে আমাদের সরকারের হিসাবে 864 জন মারা গেছে, আর 10 তারিখ পর্যন্ত জাতিসংঘের হিসাব হলো 1400 মারা গেছে। তো এখানে তো একটা স্বীকৃতি থাকতে পারে, এটা থাকতে পারে। যদি প্রথম দিকে হতো তাহলে কিন্তু এই যে এনসিপি আমাদের আমরা আইনি চাই, ভিত্তি চাই, এতগুলো জটিলতা আসতো না, এত জটিলতা। এখন কিন্তু আমার তো মনে হয় এই দলগুলোর মধ্যে তাদেরকে কানে ঢুকাইতেছে, এটা চাও ওইটা চাও,
কয়ে কয়ে এরকম জটিলতা তৈরি করছে। এবং এনসিপির কথা কিন্তু অনেক সময় ঠিক বলে, ধরেন এই যে এখন ধরেন শাপলা কলি তারা অ্যাকসেপ্ট করতেছে, তারা বিএনপিকে অভিযোগ করতেছে তারা ইলেকশনের ভিতরে জটিলতা তৈরি করতেছে, জামাত ইলেকশন পিছাতে চায়। জনমনেও কিন্তু এই ধারণা আছে যে জামাত ইলেকশনে পিছাতে চায়। এদিকে এনসিপি কিন্তু তারা আবার বলছে, মুখে বলছে যে আমরা বিএনপি এবং জামাতের সাথে যাব না, আমরা নিজেরা আলাদা ইলেকশন, এবং 300 আসনেই তারা প্রার্থী দিবে। আসনে প্রার্থী দেওয়া আর জেতা এক কথা না। শেখ হাসিনা আমি 3টে পার্টি করছিল ওই নির্বাচনের সময়, এবং বড় বড় নেতা ছিল, 300 আসনে সিট দিছিল সবাই, একটা লোকের জামানত থাকে নাই, একটা প্রার্থীর জামানত নাই, আপনার রেকর্ড গেছেন। এবং এনসিপি যদি আলাদা ইলেকশনে যায় আপনি শিওর থাকেন একটারও জামানত থাকবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, যদি ধরেন বড় দলে ঢোকে তাহলে হয়তো স্লিপ করে 2-1টা পাস করতে পারে, কিন্তু আমার ধারণা যে দলে যাবে, কারণ আপনি এই জন্যই বলি 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল। এই 24-এর আন্দোলনে ছাত্রদের নেতারা যে পরিমাণ বিতর্কিত হয়েছে, এই বিতর্কিত কখনো হয় নাই, আবার সরকারের অংশগ্রহণ হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের একটা বড় ক্ষতি করে দিয়ে গেছে। সেটা হলো ধরেন ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ছেলেরা এই আন্দোলনে ছিল, পরে ছাত্র জনতা সাধারণ লোকও সবারই সমর্থন ছিল। এখন এরা কেউ এখন তাদের মনোজগতে এমন পরিবর্তন হয়েছে, ছাত্র পরিচয় দিলেই খবর আছে। আমার উপস্থিতিতে একটা বাসেতে নেমে গেছি, বাস নষ্ট হয়েছে, সবাই পয়সা ফেরত নেয়, আমি চাইলাম, আমার সাথে তর্ক করে কন্ডাক্টর, এবং ওখানে পুলিশ আসলো, এটার দিকে পুলিশও দেখে আমার বিপক্ষে স্ট্যান্ড নিল। এটা ছাত্র তার হাত থেকে 100 টাকা নিয়ে গেল, এই চেনস, বাস চুপ। এই যে মনোজগতে পরিবর্তন ঘটায় দিল, এই ছেলেরা তো আর পড়ার দিকে দেশে না, তারা হইলো একবারে মন্ত্রী হবে, এমপি হবে, আবার টাকাও হতে হবে অনেক। তো এই জন্য এইটি সমাজটাকে, যে চতুর্থ শিল্প বিপ্লব আমি লিখেছি, ওই ওনাদের পত্রিকায় লিখেছি, সমকালে লিখেছি, যেখানে অটোমেশন হয়ে যাচ্ছে পৃথিবীতে। আপনার কম্পিউটার, আমাদের দেশে কম্পিউটারে কাজ করে, তো অটোমেশনের যুগে যেখানে আপনার মানুষ, অটোমেশন যুগের জন্য হাই উন্নত প্রযুক্তির পেছনের লোকটা দরকার। শিক্ষা ব্যবস্থায় সংস্কার কমিশন নেই, শিক্ষার সেই সনাতনী সিস্টেম আছে, ওইটাও আমি সমকালে লিখছি। হ্যাঁ, সেখানে আমাদের যে বুয়েট সহ যে আপনার যেসব শিক্ষিত তৈরি করা হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লবে একটি লোক কাজে আসবে না, এবং আপনার শিওর থাকেন আগামী 10 বছর পরে প্রবাসে কেউ লোক নেবে না। সব দেশে অটোমেশন হয়ে যাচ্ছে, সব দেশেই। এই জন্য আমি বলছি এই ক্ষতি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কখনো বলে নাই, বলছে উদ্যোক্তা হও সবাই, কিন্তু কাউকে বলে নাই লেখাপড়া করো। বাবারে তোমরা অভ্যুত্থান করছো, ঠিক আছে, তোমরা পার্টি করছো, পার্টি তো উনি করাইছে, পার্টি করছো ঠিক আছে, কিন্তু পড়াশোনাও করো, এইটাও করো, এইটা করে নিশ্চয়ই। আরো যুক্তি খণ্ডনের সুযোগ রয়েছে, কিছুটা সময় তো রয়েছে। মাহবুব আজিজ, আপনার কাছে আসতে চাই, যেমনটা আমি এম এ আজিজকে প্রশ্ন করছিলাম যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় কি না হয়, এ নিয়ে তো জনমনে প্রশ্ন আছে, কিন্তু আপনার কাছে একটু খণ্ডন করতে যদি আপনি করেন, নির্বাচন যদি না হয় আসলে কার লাভ কার ক্ষতি? আসলে নির্বাচন না হলে তাদেরই লাভ যারা অগণতান্ত্রিকভাবে শাসন ক্ষমতা দখল করে রাখতে চায়, তাদের সবচেয়ে বড় লাভ। এবং অগণতান্ত্রিকভাবে নানান গোষ্ঠী তো সবসময়ই এইভাবে থাকতে চায় যে আমি নির্বাচনে যাব না, নির্বাচনে অবতীর্ণ হওয়া মানেই হচ্ছে জনগণের সামনে জবাবদিহি করা যে আপনি থাকতে পারবেন কিনা বা আপনার কি বিষয়গুলো আছে। আপনি দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বিশ্বজুড়ে বিখ্যাত, কেন ইউনূস সাহেবকে সবাই মিলে বাছাই করা হলো? কারণ হচ্ছে তিনি দারিদ্র্য বিমোচনের কথা বলেছেন, তার যে সততা এবং নিষ্ঠার কথা, তার যে ট্র্যাক রেকর্ড আমরা জানি, পুরো জাতি জানে, বিশ্ব জানে। উনি ক্ষমতায় আসার পরে ওনার ট্র্যাক রেকর্ডের সাথে উনি কি কাজটি করলেন? তিনি দারিদ্র্য বিমোচনের জন্য কি কাজ করলেন? তিনি বৈষম্য দূর করবার জন্য কি করলেন? তিনি তরুণদেরকে যেই কথাটি উনি সারা বিশ্বে বলে বেড়ান যে তরুণরা উন্নয়নে কাজ করবে, তারা চাকরি করবে না, তারা উদ্যোক্তা হবে, একটি উদ্যোগ কি গত 13 মাসে আমরা দেখেছি যে তরুণদের জন্য নেওয়া হয়েছে? তার মানে
সেখানে অন্য রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তার পার্থক্যটাই তো আমরা দেখলাম না। যে উনি যেই প্রত্যাশা এই তার নেতৃত্বাধীন সরকারের প্রতি ছিল পুরো জাতির, সমগ্র জাতির, তার কোনো প্রত্যাশার বিন্দুমাত্র পূরণ হয়নি। আপনি দেখুন যে 11টি সংস্কার কমিশন তৈরি হয়েছিল, 6 তারপরে আরও 5টি বা 6টি। বিভিন্ন পত্রিকায় রিপোর্ট আসছে যে জনপ্রশাসনের 26টি সংস্কার প্রস্তাবের 2টি পাশ হয়েছে, অমুক সংস্কার প্রতিষ্ঠানের প্রস্তাবের 1টি পাশ হয়েছে, আর নারী সংস্কার কমিশনের প্রস্তাব তো হিমাগারে চলে গেছে। যেই একটি ধমক দিয়েছে ডানপন্থী সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী, সাথে সাথে এটা হিমাগারে নিয়ে চলে গেছেন। যেই নারীদেরকে নিয়ে তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেন, যাদের প্রান্তিক নারীদের জন্য, তিনি ক্ষমতায় গেলে এই 84 বছর বয়সে তিনি যদি সাহস করে এই কাজগুলো করতেন, শুরু করে দিয়ে যেতেন, তাহলে কি পরবর্তী রাজনৈতিক দলগুলো এক ধরনের চাপে থাকতো তো, যে আপনি অরাজনৈতিক সরকার পেরেছে, আপনারা কেন পারবেন না? আপনি দেখুন বাজেটের কথা, সেই বাজেটেও অন্য রাজনৈতিক দলগুলো যেরকম করেছে তারাও সেরকম শিক্ষায় কোনো বন্দোবস্ত রাখলেন না। পুরো উপমহাদেশে আমাদের শিক্ষায় বাজেট বরাদ্দ সবচেয়ে কম। ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো যেভাবে বাজেট প্রণয়ন করেছে এর আগে, তারাও সেভাবে জোড়াতালি দিয়ে কোনো রকমে পার করে দেবার চেষ্টাটা। এবং এইরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে এই শঙ্কা উদয় হতেই পারে, যেহেতু তাদের কার্যক্রম অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই মনে হচ্ছে, যেভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন তেন উপায়ে ক্ষমতায় থাকতে চায়, তারাও হয়তো যেন তেন উপায়ে ক্ষমতায় থাকতে চাইবেন। এইটাই অনেকেই মনে করছেন, কিন্তু এটা আসলে সম্ভব হবে না। অন্তত 24-এ যে গণঅভ্যুত্থান হয়ে গেছে, এই দেশে আর অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকা যাবে না। হয়তো কিছুদিন থাকা যেতে পারে, এটা যাবে না। কারণ মানুষ বুঝে গেছে যে মানুষ একসাথে হলে কত বড় ক্ষমতাশালী শেখ হাসিনাও পড়ে যায়, তাকে হেলিকপ্টারে উঠে পালিয়ে যেতে হয়। কাজে এটা আর সম্ভব না। যারা এভাবে জোর করে থাকতে চাইবেন তাদেরকে অন্য যানবাহনের সামনে কি তাহলে কোনো পথ আছে? অবশ্যই পথ আছে। সেই পথটা হচ্ছে সরকার যত দ্রুত সম্ভব বুঝতে পারে যে আমরা এই নানান রকমের ছলচাতুরি বা প্রতারণার আশ্রয় নিয়ে কোনো লাভ নাই, নির্বাচনই করতে হবে। নির্বাচনের জন্য একটি কথাতেই তাদের থাকতে হবে যে আমাদের দায়িত্বটা এখন নিরপেক্ষ সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার থেকে, যেটা রাজনৈতিক দলের নেতারাও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের। এবং তাদের উচিত হবে যে আরেকটু বৃহত্তর পরিবেশে মানুষ যাতে আরও বেশি সংখ্যক রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে। সবচেয়ে ভালো হয় যদি ডক্টর ইউনূস সাহসের সাথে বলতে পারেন যে সকলকে আমি উন্মুক্ত করে দিলাম। তখন তো আওয়ামী লীগ বিপদে পড়ে যাবে, কারণ তাদের তো নেতারা, মূল নেতৃত্ব তো বিচারের সম্মুখীন, এবং হয়তো তাদের নানা রকম সাজা হবে। সাজা হওয়া মানেই হচ্ছে, অথবা একটা যে যারা বিচারের সম্মুখীন হচ্ছেন তারা তো নির্বাচনে দাঁড়াতেই পারবেন না, দাঁড়ালেও তারা ভরাডুবি নিশ্চিত। কাজে অথবা কি পরিস্থিতি আছে সেটাও তো দেখা যেতে পারে। আওয়ামী লীগের ব্যাপারে নিশ্চয়ই মানুষ তাদের দলে দলে গিয়ে ভোট দেবার কথা নয়। কাজে এই বিষয়গুলোকে উন্মুক্তভাবে দেখা অবশ্যই সরকারের পক্ষে সম্ভব এবং উচিত। সেই জায়গা যদি যতখানি সম্ভব, যদি না হয় সেই ক্ষেত্রে যেই পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে এগোনো সম্ভব। যদিও আওয়ামী লীগের অনুপস্থিতিতে, মুক্তিযুদ্ধের সপক্ষের এতগুলো রাজনৈতিক দলের অনুপস্থিতিতে জাতি কিন্তু একটা চির বিভাজিত পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। আপনি আওয়ামী লীগ শূন্য, 14 দল শূন্য, বাম জোট শূন্য, যেই একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সরকার, এখন পর্যন্ত যা মনে হয় যে তারা নাম ভুলিয়ে দিতে চায় এবং বলতে চায় যে আপনি আওয়ামী লীগের ভোটটা অমুককে দেন বা তমুককে দেন। এটা হতে পারে না, গণতন্ত্রে এই কথা থাকতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে জামাত প্রসঙ্গে একটু বলি, তারা যে সারা জীবন ইসলামিক শাসনের কথা বলে এলো, তারা জিতলে কি শরিয়া আইন বাস্তবায়িত হবে কিনা এই ব্যাপারে তাদের পরিষ্কার করা উচিত। সেটা পরিষ্কার না করে তারা পিআর পদ্ধতি দিয়ে দিনে রাতে অহরাত্র তারা কথা বলছে। কি কারণে? এই পিআর তারা পেল কোথায়? এই সমস্ত তুগলকি কাণ্ড বাদ দিয়ে যার একটা ম্যানিফেস্টো জাতির সামনে উপস্থাপন করা দরকার, যে আমি জিতলে কি করব। সেটা বিএনপিরও করা উচিত। বিএনপি কিন্তু নানান রকম শঙ্কাযুক্ত আচরণ করছে একটি বড় দল হিসেবে। তারা সেই রকম পরিণত অনেক আচরণ থেকে নিজেদেরকে দূরে রাখছে বলে মনে হয়। তারা নিজেদের মধ্যে নানান রকম চাঁদাবাজি ইত্যাদিতে জড়িয়ে গেছে, যতটা না জড়িয়েছে তার চেয়ে বেশি প্রচারিত হচ্ছে। এবং সরকার কিন্তু এই ব্যাপারেও নির্বিকার আছে।
হয়তোবা বিএনপির টুটিটা কখন চেপে ধরবে সরকার, এটাও তারা খেয়াল করছে। কাজে কোনো কিছুতেই আমরা কিন্তু নিশ্চিত না।